মনে হচ্ছে মেগানের বাইরের প্রকৃতির মতো তারও সমস্ত কিছু জমে বরফে রূপান্তরিত হয়েছে। লোকটি এক পা দুপা করে টাইলসে মারিয়ে ঠক ঠক শব্দ তুলে মেগানের দিকে এগোতে লাগলো। কুৎসিত লোকটির ভারী ঘন ফসফসে নিঃশ্বাস এই নিস্তব্ধ রাতে দেয়ালে প্রতিটি কোনায় কোনায় বাড়ি খেয়ে আন্দোলিত হচ্ছে, যা অসহায় রমণী ভয় আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। মেগান ড্রেসিং টেবিলের ওপর দুই হাত রেখে ঠাই শক্ত হয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। লোকটির গায়ের ওয়াইনের গন্ধ জানান দিচ্ছে সে খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবার মেগান একটু ঘুরে দাঁড়ানোর সাহস করলো। ড্রেসিং টেবিলের উপর রাখা প্রসাধনী কাঁচের বোতলটি চট করে হাতে মুঠোয় নিয়ে লোকটির দিকে সামান্য ঘুরে তাকালো। সাথে সাথে নিজের হাতে বস্তুটি মেঝেতে পড়ে ঝনঝন শব্দে নিস্তব্ধ রাতে সকল স্তব্ধতা ভঙ্গ করলো। শুধু মেগান বলে উঠল, ডক্টর ফয়াজ। মেয়েটিকে আর কোনো রূপ বাক্য বিনিময় করতে না দিয়ে নোংরা দুই শক্ত হাতে চাপড়ে ধরতে নিলেই সরে দাঁড়াতে চায় মেগান। আর সাথে সাথে মেঝেতে পড়ে থাকা চূর্ণ বিচূর্ণ হওয়া কাঁচগুলো মেগানের পায়ে নিষ্ঠুরভাবে ছেদন করে। ব্যথায় মেগান মৃদু কোকিয়ে উঠে মেঝেতে বসে পড়ে। মৃদু ভীতু কাতরতা মিশ্রিত চেহারা সেরামের ব্যাকুলতা আরো হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে। কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে সেরাম মেগানের উদ্দেশ্যে বলে উঠল, আমাকে আর অপেক্ষা করিয়ে রেখো না সুইটহার্ট। তোমার তুলতুলে নরম শরীরে উষ্ণতাপ আমার প্রচন্ড প্রয়োজন এই মুহূর্তে। মেগান গাব্রিয়েলিয়া। কথাখানা বলেই সেরাম মাদকতা মিশ্রিত হিংস্র চাহনি নিক্ষেপ করল মেগানের পানে। সেরামের এমন নোংরা প্রস্তাবে থরথর করে কেঁপে উঠল মেগান। ভেতর থেকে নাড়ি ভুড়ি উকলে বমি বেরিয়ে আসা উপক্রম হলো তার। লজ্জায় ঘৃণায় বড় বড় নেত্র যুগল থেকে অবিরাম ধারায় নোনা জল গড়াতে লাগলো। সেরাম হাঁটু গেড়ে নিচে বসে মেগানের মুখের দিকে এক হাত বাড়ালে মেগান হুমকি দিয়ে বলে উঠল, ডোন্ট টাচ মি উইথ ইউর ডার্টি হ্যান্ড। কথাখানা প্রচণ্ড তেজের সহিত বলে সেরামের হাত ছাড়া দিয়ে ছড়িয়ে দিল মেগান। এতটুকুন একটা মেয়ের মুখে এমন ক্রোধ মিশ্রিত অপমানজনক কথার সেরামের রাগ তত্তর করে পারতে লাগলো। নিজের জ্ঞানবোধ হারিয়ে কষিয়ে এক চড় বসিয়ে দিল মেগানের গালে। তারপর চিৎকার করে বলতে লাগলো সেরাম, হাউ ডেয়ার ইউ ব্লাডি হোয়াইট শেমলেস বিস্ট, আই উইল ফাক ইউ। সেরামের চরের দাপট কুলাতে না পেরে ভাঙা গাছের উপরেই মুখ থুবড়ে পড়ে গেল মেগান। আর সাথে সাথেই বিকট অসহনীয় চিৎকারে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠল। ছোট ছোট টুকরো কাঁচ ভাঙাগুলো মেগানের চোখে মুখে ঢুকে একাকার অবস্থা। মেয়েটির শুভ্র দাগহীন তুলতুলে মুখশ্রী মুহূর্তে ব্যবধানে ভয়ানক রক্তাক্ত হয়ে উঠল। ব্যথায় মেয়েটি ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই মেগান বলে উঠল সেরামকে, প্লিজ ডোন্ট টাচ মি, লেট মি লাইভ, আই লাভ ইউরাজ, প্লিজ ডোন্ট টাচ দিস মি। মেয়েটি এমন রোদন আহাজারি সেরামের মনে এক অদ্ভুত তৃপ্তি এনে দিল। যুবরাজের নাম শোনা মাত্রই মাথার ভেতর বাড়তে থাকা রাগ কিলবিল করে উঠল সেরামের। মেগানের ঝলমলে বাদামি চুলের গোছা চেপে ধরে তাতে দাঁত চেপে বলে উঠল সেরাম, আমি খাবার পর কিছু অবশিষ্ট থাকলে সেটা তোর প্রেমিক পুরুষ যুবরাজ খাবে। কথাখানা বলে আর এক সেকেন্ডও অপেক্ষা করল না সেরাম। টানতে টানতে ক্ষতবিক্ষত মেগানকে বিছানায় ছুঁড়ে ফেলল। মেয়েটি নিজেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালালো, কিন্তু হায়, 5 ফিট 3 ইঞ্চি শীর্ণ দেহের বালিকা কি তার এই দানবীয় বডি বিল্ডারের মতো শক্ত শরীরের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারে? দশার্থী এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মেগান। কিন্তু সেসবে যে সেরামের কোনো ভ্রুক্ষেপ নেই। শুকনের মতো মেয়েটিকে ভোগ করতে ব্যস্ত সে। দীর্ঘদিনে ক্ষুধার্ত বাঘ যেমন শিকার দেখলে সব কিছু ভুলে গিয়ে আক্রমণ করে, ঠিক তেমনি সেরাম মেগানকে ভোগ দখলে ব্যস্ত হলো। মেয়েটি সারা শরীর হিংস্র কামড়ে দাগে রক্তাক্ত হলো। মেয়েটির নগ্ন শরীর অসংখ্য গভীর আঁচড়ের দাগে ক্ষতবিক্ষত হয়ে রইল। নিজের যন্ত্রণা মিটিয়ে তৃপ্তি সহকারে আইসি ভঙ্গিতে উঠে দাঁড়ালো সেরাম। তারপর নিজের কাপড় পরিধান করতে করতেই অবচেতন মেগানের দিকে অবজ্ঞাজনক দৃষ্টি ফেলে তাচ্ছিল্য হাসল সে। সাথে হাতে একদলাও তুতুও ছিটালো। তারপর সেরাম বলে ওঠে, তোর জন্য কিছুই রাখতে পারলাম না রে যুবরাজ। তার আগে এই থালি মরে গেল। রাজ্যে কতটা হয়েছে যুবরাজের জানা নেই, তবে বহু চেষ্টার পর রেহানের ফ্ল্যাটে আসতে সক্ষম হলো যুবরাজ। বরফ ঠেলে সরিয়ে কোনো মতে রেহানের কক্ষে প্রবেশ করল যুবরাজ। প্রচণ্ড শীতের প্রকোপে তার ধপধপে ফর্সা শরীর নীলাভ বর্ণ ধারণ করেছে, তবে সেসবে মোটেও পাত্তা দিচ্ছে না সে। হন্যে হয়ে রেহানের খোঁজ চালাতে লাগলো যুবরাজ। চতুর যুবরাজ জানে রেহান এখানে নেই, তবুও মনে উদ্বেগ বলে ওঠে একটা কথা, আছে সে। তারা ফ্ল্যাট খুঁজেও রেহানের অস্তিত্ব পাওয়া গেল না কোথাও। রেহানের কক্ষে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে ঘর কিছুটা উষ্ণ করার চেষ্টা চালালো যুবরাজ। এরপর রেহানে গোপন লকারের চাবি খুঁজতে লাগলো ঘরময়।
আধা ঘন্টা তল্লাশি চালিয়েও যখন কোনো চাবি পেল না, তখন সেটা তালা ভাঙল যুবরাজ। লকারে এক কোণে কিছু কাগজপত্র আর একটা মেয়ের ছবি। মেয়েটি যুবরাজের অন্তরে খুব কাছে বসবাস করে। কিছু সিরিঞ্জ এবং কাঁচের শিশি আর একটা চিঠি থামে জিপিএস ট্র্যাকার। সেখানে লেখা রয়েছে, আমি জানি না আদৌ তোর মুক্তি মিলবে কিনা, তবুও তোর জন্য আমার লাস্ট বার্তা। আমি সেরামের সকল গোপনীয়তা জেনে ফেলেছি। তোকে ও বরবাদ করতে যা খুশি তাই করতে পারে। সেরাম স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। ও সব সময় আলাদা একটা জগতে থাকতে ভালোবাসে। যত ধরনের সহিংসতা রয়েছে তার সব পছন্দ। তোর সাথে ওর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ওর মনের ভ্রমে সে তোর পিছে লেগে আছে, এবং কি তোর মৃত্যুতে ওর এই নোংরা খেলা শেষ হবে। যতক্ষণ না তোর মৃত্যু হবে ততক্ষণ সেরাম তোর আশেপাশে মানুষের ক্ষতি করবে, এমনকি তাদের খুন করতেও সে দুবার ভাববে না। আর একটা কথা, আমার বোনকে দেখে রাখিস। বাবা মাকে আমার মৃত্যুর খবর পাঠিয়ে দিস, কারণ আমি জানি সেরাম আমাকে মেরে ফেলবে। ডাস্টবিনে ইচ্ছে করেই প্রমাণগুলো সেরাম রেখেছিল। তুই আমি দুজনেই ওর ট্যাপে কঠিনভাবে পা দিয়ে ফেলেছি। আর হ্যাঁ, একটা জিপিএস ট্র্যাকার রেখে গেলাম। এটা ডিভাইস আমার কাছে আছে। রেড বাটন টিপলে আমার লোকেশন তুই পেয়ে যাবি। কেন জানি মনে হচ্ছে তুই জেল থেকে পালাবি, তাই আমি আগেই সব ব্যবস্থা করে গেলাম। যদি আমার বিকৃত লাশটা খুঁজে পাস তাহলে প্লিজ ঘৃণা করিস না। ইতি তোর বোকা বন্ধু রেহান। শরতের শেষ রাতে আকাশে কৃষ্ণপক্ষে চাঁদ উঠেছে। ক্লান্তের ন্যায় বাঁকা চাঁদে ঘুটঘুটে অন্ধকার রাতে শেষ ভাগকে ক্ষীণ আলোয় আলোকিত করার বৃথা চেষ্টা চালাচ্ছে। গুমট প্রকৃতি থমথমে রূপ ধারণ করে মাটির তলে ভ্যাবসা উত্তাপকে ধারা ধরণীময় ছড়িয়ে দিতে উদ্যগ্ধ হচ্ছে। মাঝে মাঝে মৃদু দক্ষিণা হাওয়া গাছের ফাঁক ফোকর গলিয়ে পায়ে এসে অল্প ছুঁয়েও দিচ্ছে। আর কিছুক্ষণ পরেই রাতে সকল কালিমা দূর হয়ে আলোকিত ভোর আসবে। আবার নতুন এক শুভ অশুভ দিনের সূচনা হবে। শহর জুড়ে বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে খুবই নির্মম নিষ্ঠুরভাবে নানান বয়সে মানুষ খুন হচ্ছে। পুলিশ, আর্মি, গোয়েন্দা পুলিশের স্পেশাল ফোর্স কেউ কোনোভাবেই সেই সিরিয়াল কিলারের হদিশ পাচ্ছে না। ডিপার্টমেন্ট জুড়ে অস্থিরতা বিরাজমান। রুক্ষ বেঞ্চের আরপি পর্যন্ত ঠান্ডা মাথায় ভাঙা হাত সমেত বাকিয়ে অফিসারদের নিয়ে ব্রিফ মিটিংয়ে কেস সলভ করতে দিক নির্দেশনা দিয়ে চলেছেন সমানে। তবুও যেন কিছুতেই কিছু হচ্ছে না। দিনে রাতে মিলিয়ে 22.5 ঘন্টা ডিউটি সেরে রাজা সবেই বাসায় ফিরেছে। একদিনে ডিউটির চাপ, অন্যদিকে সেরাম নামক মানুষটার অতিরঞ্জিত বাড়াবাড়ি কোনোটাই তার ভালো ঠেকছে না। সারাদিনে কর্মব্যস্ততার মধ্যেও যুবরাজের চিন্তা বারবার হানা দিচ্ছে মেহা মস্তিষ্কে। এই অদ্ভুত পুরুষটাও তাকে বেশ বেকাবু করে ফেলেছে এই কদিনে। এটা রাজ্য খুব ভালো করেই বুঝতে পেরেছে। আর তার জন্যই তো চিফের চোখ ফাঁকি দিয়ে একবার করে হলেও গুলশান সোসাইটির সেই অ্যাপার্টমেন্টের কাছে বেশ কয়েকবার ঢু মেরেও এসেছে সে। কিন্তু আফসোসের বিষয়, এই এক সপ্তাহে একদিনও ও যুবরাজের দেখা পায়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, সেরামকে বেশ কয়েকবার ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। আনমনে নিজের ইউনিফর্মের বাটন খুলে চলেছে রাজ্য। তারপর বিড়বিড় করে বলে উঠল রাজ্য, সেরাম ওই এলাকায় এভাবে চোরের মতো কেন ঘুরছে? লোকটাকে তো মোটেও সুবিধার লাগছে না। তার আচরণগুলো পর্যন্ত ভীষণ অদ্ভুত। একবার তাকে ফলো করবো নাকি? কতখানা বিড়বিড় করে বলে শার্ট খুলে হ্যাঙ্কারে ঝুলাতেই হঠাৎই ব্যালকনির থাই গ্লাসের দিকে নজর যায় রাজ্যের। লম্বা চওড়া এক বিশালাকার মানবের কালো ছায়া সেখানে স্পষ্ট। সারা রাতে ডিউটির পর যেখানে একটু আরামের ঘুমের প্রয়োজন, আর ঠিক সেই সময় এমন আগন্তুকের আবির্ভাব মোটেও ভালো ঠেকলো না রাজ্যের কাছে। লোকটির অস্তিত্ব তার মস্তিষ্কে ক্রোধের বিদ্যুতের তরঙ্গ সৃষ্টি করলো। রাগে ফুঁসতে ফুঁসতেই রাজ্য বলে উঠল, আজকে তুই যেই হোস না কেন, তোকে তো আজকে আমি দেখেই ছাড়বো। রাগে ফোঁস করতে করতে কোমরে গুজে রাখা রিভলভার হাতে নিয়ে ধপাধপ পা ফেলে ব্যালকনির দিকে অগ্রসর হলো রাজ্য। কয়েক কদম যেতেই মৃদু বাতাসের ঝাপটায় অতি পরিচিত একটি পুরুষালী সুবার ভুর ভুর করে নাসারন্দে বাড়ি খেলো রাজ্যের। ফলে রাজ্যের হাত থেকে রিভলভারটি আপনা আপনি পড়ে গিয়ে টাইলসের মেঝেতে কর্কশ শব্দ তুলল। এমন শব্দে ওপাশে মানবের অবস্থার কোনো পরিবর্তন ঘটল না। নিজের হাত দুটো শক্ত করে মুঠি পাকিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল রাজ্য। না চাইতেও বুকের খাঁচা ঠেলে কান্নার হিড়িক আসছে তার। এই অসভ্য পুরুষের জন্য হঠাৎ এমন অহেতুক কান্নার মানে খুঁজে পাচ্ছে না রাজ্য। এই নিষ্ঠুর পুরুষ যদি জানে এই মানবীয় অসুকনা তার জন্যই ঝরছে, তবে কি সে অনুতপ্ত হবে নাকি হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে? রাজ্যর মনে মনে ভেবে উঠল, আমি তো তাকে এখনো ভালো করে চিনতেই পারলাম না, আর না পারলাম তার মনে ব্যাপার সব করতে। ধীরে ধীরে ঠক ঠক শব্দ তুলে ব্যালকনি থেকে রাজ্যের কক্ষের দিকে এগিয়ে এলো যুবকটি।
নিজের উপচে পড়া অশ্রুকে কঠিনভাবে ঠেকাতে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল রাজ্য। নিজেকে কোনোভাবেই আর ধরে রাখতে পারছে না সে। একা একা ভালোবেসে কাছে পাবার বাসনা বুঝি এতটাই যন্ত্রণাদায়ক। রাজ্যের চোখ থেকে মোটা মোটা ভারী ওষুধানা খসে মেঝেতে বিলীন হয়ে যাচ্ছে সমানে। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নোনা জলের ঢেউ উপভোগ করছে যুবকটি। লজ্জায় কষ্টে থরথর করে কেঁপে উঠতেই সামনে দাঁড়ালো কঠিন হৃদয়ে পুরুষের ষাটের কলার খামচে ধরে বুকে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল রাজ্য। কাঁদতে কাঁদতেই বলে উঠল রাজ্য, আপনি খুব খারাপ যুবরাজ সাহিব, আপনি জঘন্য। আমাকে ভালোবাসতে বাধ্য করে ঠিক দূরে সরে গেলেন আপনি, একবারও আমার খোঁজ নিলেন না। রাজ্যে এমন অসহায় আহাজারি কান্নায় চোখের জ্বালা শুরু হলো যুবরাজের। নিজের ভিতরে অসহ্য যন্ত্রণা গিলে চেষ্টায় তার অ্যাডামস অ্যাপেল পর্যন্ত বিছিয়ে উঠল। নিজের শক্ত খোলস থেকে বেরিয়ে পেশিবহুল বৃহৎ শক্ত দু হাতে বেষ্টনীতে রাজ্যকে আবদ্ধ করে ধরে আসা গলায় নিজের অপরাধ স্বীকার করল যুবরাজ। আম রিয়েলি সরি মাই বিলাপ। আমার নিজেকে আয়ত্তে আনতে গিয়ে তোমাকেই কষ্ট দিয়ে ফেলেছি আমি, আমাকে শাস্তি দাও। যুবরাজের মুখে শাস্তির কথা শুনে কলার ছেড়ে যুবরাজের মায়াবী মুখের দিকে তাকালো রাজ্য। অন্ধকার কক্ষে চাঁদের মৃদু আলোয় তার ছলছলে চোখ স্পষ্ট। যুবরাজকে দুই হাতে শক্ত করে জড়িয়ে পুনরায় যুবরাজের বুকে মাথা ছোঁয়ালো রাজ্য। রাজ্যের মাথায় গাঢ় চুম্বন এঁকে খোলা জানালা ভেদ করে দূরে আকাশের বাঁকা চাঁদের দিকে দৃষ্টি পাতল যুবরাজ। তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো রাজ্য। আমাকে ভালোবাসলে বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা পাবে তুমি। আমি কখনোই চাইবো না তোমার ভাইয়ের সাথে যেই ঘটনা ঘটেছে তার দ্বিতীয়বার পুনরাবৃত্তি হোক। এর জন্য আমাকে মরতে হলেও তাতেও আমি রাজি আছি। মনে মনে কথাগুলো বলে যুবরাজ নিজের থেকে সরিয়ে রাজ্যের দুই বাহু শক্ত করে সামনে দাঁড় করালো। নিজের সকল দরদ লুকিয়ে রাজ্যকে স্বাভাবিক করতেই দুষ্টু চোখে এক ভ্রু উঁচিয়ে রসিকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল,